কর ব্যবস্থাপনা ও শুল্ক হার এ নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান, FCA CPA, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আর্থিক অপরাধ তদন্ত বিশেষজ্ঞ। আছেন মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, সভাপতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বিরতির আগে যে কথাটি বলতে চাচ্ছিলাম কর নিয়ে, ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান, সেটা হলো যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কম বেশি আমাদের মধ্যে তো দেখাই যায়। তো এই কর ফাঁকি এবং হয়রানি রোধে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং কর প্রশাসনে স্বচ্ছতা বাড়লে করদাতার কি আস্থা বাড়বে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। কর ফাঁকিটা আসলে আমাদের একটা বড় সমস্যা, যেহেতু আপনি জানেন যে আমাদের টোটাল জিডিপির তুলনায় আমাদের করদাতাদের সংখ্যা বা করের বেস এটা অনেক ছোট, যে কারণে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পথে একটা বড় ধরনের বাধার মুখে আছি। এটা কিন্তু আজকে সমস্যা না, এটা একটা পুরনো সমস্যা। এখন যদি আমরা একটু প্রাসঙ্গিক আলোচনায় আসি, আপনারা দেখবেন যে এই সরকার বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের টোটাল কর ব্যবস্থাপনাটাকে একটু ঢেলে সাজানোর জন্য। কীরকম? যে বললো যে এনবিআর থাকবে না, এখানে দুইটা বিভাগ হবে, একটা কর নীতি বিভাগ, একটা কর ব্যবস্থাপনা বিভাগ। খুব ভালো কথা হবে। কাজ কী হবে? কর নীতি বিভাগ আইন প্রণয়ন করবে, পলিসি নির্ধারণ করবে, ব্যবস্থাপনা বিভাগ ভালোভাবে কর আদায় করবে। এখন দেখেন আদায়ের হারটা একটু দেখি আমরা। গত 23-24 অর্থ বছরে আমাদের যে বাজেটে যে করের জন্য যে প্রাক্কলন করা হয়েছিল তার ডেফিসিয়েন্সি ছিল 6%, অর্থাৎ 6.7, অ্যারাউন্ড 7%-এর মতো আমরা কম কর আদায় করতে পেরেছি। কিন্তু গত অর্থ বছরে, যেটা 30 জুন 2025-এ শেষ হলো, সেই অর্থ বছরে কিন্তু প্রায় 20% আমরা গ্যাপে আছি, অর্থাৎ যে প্রাক্কলন ছিল সেটাতে পাইনি। তার মানে হলো গত এক বছর যদি আমরা বলি যে খুব সুশাসন চলেছিল, তাহলে আমার কর কেন আদায় হয়নি? আর যদি বলি যে এখন একটা সরকারের একটা ভালো একটা জব দিতে জায়গা আছে, এটা হলো যাই হোক না কেন ফেসিস্ট টিভি রেখে গেছে এই কাঠামোতেই, কারণ আমরা পাচ্ছি না। এটা একটা ভালো যুক্তি আছে ওনাদের পক্ষে। বাট আমার বিজনেস ফোরাম বা যেহেতু আমি এই বিষয় নিয়ে কাজ করি, একটা প্রশ্ন যদি আমি করতে চাই যে এত কিছু থাকতে আপনার এই কর ব্যবস্থাপনা যেটা এখন বর্তমানে আছে এনবিআর, এটাকে পরিবর্তনের প্রয়োজনটা কেন হলো? আসলে আমাদের ফোকাসটা ওই জায়গায় না নিয়ে যদি আমরা এক্সিস্টিং মডিউলে যদি আমরা থাকতাম এবং কর ব্যবস্থাপনাটাকে আরেকটু কার্যক্ষম করতাম এবং আরেকটু ঢেলে সাজাতাম, তাহলে হয়তো এই বিতর্কটাও তৈরি হতো না। এবং এখন কর আদায়ের যে অবস্থা দেখা যাচ্ছে, আমার মনে হয় না যে এই অর্থ বছরে 50%-এর বেশি কর আদায় হবে। আসলে আদৌ আমরা আসলে একটা সরকারহীনতায় ভুগছি। আপনি তো বলতে পারেন যে সরকারহীনতাটা কেন? আসলে যেটা আছে সরকার বলা যায় না, এটা একটা ইন্টারিম কমিটি, যে কমিটিটা একটা গ্রুপ অফ পিপল এটাকে পরিচালনা করছেন। তো এখন ওনাদের কিন্তু যেটা সমস্যা হয়েছে, যেহেতু নির্বাচিত সরকার না, জনগণের ম্যান্ডেট নেই, সেই কারণে ওনাদের ইনস্ট্রাকশন, ওনাদের পলিসি, এগুলো আসলে ফিল্ড লেভেলে এইভাবে কার্যকর হচ্ছে না। এবং আরেকটা আমাদের খুব বড় রেজিস্টার হয়ে গেছে যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট বা ইন্টারিম একটা কমিটি বলবো আমি, সেই কমিটির অবশ্যই একটা কার্য পরিধি থাকা উচিত ছিল। যেহেতু সুপ্রিম কোর্টে নির্ধারণ করে দেয়নি, একটা আপদকালীন সময়ে ওনারা দায়িত্ব নিয়েছেন, বাট ওনারা দায়িত্ব নেওয়ার পর একটা রেগুলার সরকার যা করে ওনারা তাই করার চেষ্টা করছেন, যেটা আমাদের টোটাল ইকোনমিতে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, আমাদের ব্যবসা বাণিজ্যে, কর কাঠামোতে কোথায় না বলে সব জায়গায় একটা ডিজাস্টার তৈরি করে ফেলছে। এখন যত দ্রুত সম্ভব একটা ইলেকশন দিয়ে যদি ওনারা নিজ নিজ কাজে ফিরে যান, আমার মনে হয় আমাদের অর্থনীতি বাঁচবে, দেশ বাঁচবে এবং আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। এটাই আমার কাছে মনে হচ্ছে। জি, ডক্টর মোস্তফা সাজ্জাদ ধন্যবাদ। নাজমুল হাসান মাহমুদ, যেটা জানতে চাই যে কর নিয়ে কথা বলছিলাম, এখন ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা তাদের কাছে এই কর নীতি কতটা সহায়ক এবং ডিজিটাল কর ব্যবস্থায় ব্যবসায়ীরা কি ধরনের সুফল পায় আপনি মনে করেন ব্যবসায়ী হিসেবে? সাজ্জাদ সাহেব যে কথাটা বললেন যে আসলে করের যে বর্তমান যে ব্যবস্থাপনাটা আছে, যে দুইটা ভাগে একটা কর নীতি এবং কর আদায় দুইটা ডিভিশন করলে মনে হয় আমাদের ব্যবসায়ীদের জন্য এটা ভালো ফল বয়ে আনবে বলেই আমি মনে করি। তবে এই ক্ষেত্রে আমি প্রথমেও যে কথাটা বলেছি যে আসলে একটা নির্বাচিত সরকার যেভাবে একটা প্রশাসনকে চালাতে পারে, একটা মধ্যবর্তী সরকার কিন্তু সেইভাবে কিন্তু সেটা পরিচালনা করতে পারে না, কারণ তাদের কথা সবাই শুনতেও চাইতে পারে না, চায় না। এই জায়গাটা হয়তো গ্যাপ থাকবে, আছে, এই জন্য কর নীতি ইয়েটা কম আছে, আদায়টা কম আছে। কিন্তু যখন এইটা সুফলটা ব্যবসায়ীরা পাবে কিভাবে? একজন যখন কর নির্ধারণ করে, এখন নিয়মটা কি, একজন লোকই কর নির্ধারণ করছেন, উনি আদায় করছেন, উনি আবার এক্ষেত্রে যদি বাস্তবিকতা কথাটা বলা খুবই ডিফিকাল্ট, যে এখানে দেখা যায় যিনি কর নীতি করছেন বলতেছে আপনার কাছে এত টাকা পাবো, কিন্তু ওনার সাথে যখন একটা আন্ডার টেবিল যোগাযোগ হয় তখন আবার উনি এটা কমিয়েও দিচ্ছেন। একই ব্যক্তি এটা করার কারণে এটা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন, এই যার কারণে এটা হচ্ছে। কিন্তু এই জায়গাটা যখন এই দুইটা ভাগে যখন বিভক্ত হবে তখন কিন্তু এটা সুফলটা সবাই পাবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। কারণ এখানে কিন্তু বর্তমান যে চেয়ারম্যান আছে ওনার কথাটা হলো যে আপনার যে যতগুলা
আওতা বৃদ্ধি করেন। আপনি এখন বর্তমানে যে পরিমাণ ট্যাক্স বাংলাদেশে, আপনি শুধু ঢাকা, চিটাং সিটি কর্পোরেশনগুলা প্রত্যেক বাংলাদেশের যে আইন কাঠামো 3.5 লক্ষ টাকা ইনকাম হলেই তাকে করের আওতায় আসতে হবে। কিন্তু আপনি দেখেন ঢাকা যতগুলো সিটি কর্পোরেশন না, শুধু যত জেলা শহর, এখানে যে পরিমাণ বাড়ি আছে, হোল্ডিং নাম্বার আছে, তারা প্রত্যেকেই কিন্তু 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকে, আয় করে থাকে। তাইলে এখন তাদেরকে, বর্তমান চেয়ারম্যানের কথা হলো, তাদেরকে আপনারা করের আওতায় নিয়ে আসেন। তাদেরকে যে আপনি আওতায় যখন নিয়ে আসলে, তাদের থেকে যদি 3,000 করেও পান, বর্তমান যা আছে তার ডাবল আয় হবে। কিন্তু ওনার এইটাকে কিন্তু এখন যারা আছেন, অসৎ কিছু কর্মচারী আছে, থেকেই আছে এবং যারা কিছু বিগত সরকারের কিছু সুবিধাভোগী লোক আছেন, তারা কিন্তু এই জায়গাটা সরকারকে বেকায়দায় ফেলতেই চাবে এবং তারা ওই জায়গাটা এটা কমে আনতে চায়। কারণ তাদের যদি এই নীতিতে যদি থাকে, তাদের তো ইনকাম হবে না। তাদের ইনকাম না হলে তারা কেন এটাকে ইমপ্লিমেন্টেশন করবে? এই জন্যই এই নীতিটা ঠিক আছে, কিন্তু ওই যে প্রথম কথাটাই, নীতি ঠিক আছে, কিন্তু এটাকে যে প্রয়োগ করবে কে, প্রয়োগ করার জন্য সৎ লোকের প্রয়োজন এবং একজন প্রশাসকের প্রয়োজন। একদম নির্বাচিত সরকার এখন বর্তমানে যে সাজ্জাদ সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত। বর্তমানে দেশের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, যদি এটা যত তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে একটা সরকার যদি না আসা পর্যন্ত, তাহলে কোনো কিছুই সচল হবে না। দিনকে দিন ব্যবসাও আরও নিচের দিকে চলে যাবে এবং দেশের অর্থনীতি আরও, যেমন অর্থনীতি ব্যাঘাত ঘটবে অর্থনীতিতে। আপনি দেখেন, ব্যাংকেই দেখেন অলস টাকা পড়ে আছে, এতদিন টাকা দিতে পারতো না অনেক ব্যাংকে। রিজার্ভের পরিমাণও তো বেড়েছে, রিজার্ভ পরিমাণ আপনি ব্যাংকে অন্য অর্থে বেড়েছে আসলে, ওই অর্থটি পেলে আপনি ব্যাংকের কাছে তো এটা সব শেষ। আপনি যেই টাকাটা এখন মানুষ যেই টাকাটা সঞ্চয় করে, মানুষ কিন্তু ব্যাংকে যখন আমরা যখন আমানত রাখি, সেই টাকাটা ব্যাংক কি করে, বিনিয়োগ করে। কিন্তু বিনিয়োগ তো এখন কোনো ব্যবসায়ী নিচ্ছে না, তো না নিলে এই টাকাটা তো অলস পড়ে আছে। তো ব্যাংকে পড়ে থাকা মানে তো বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে তো অর্থনীতি সচল হবে না। অর্থনীতি সচল করতে বিনিয়োগ দিতে হবে। বিনিয়োগ তখনই নিবে যখন মানুষ একটা স্টেবিলিটি পাবে। কারণ মানুষ, একটা ব্যবসায়ী তো আনসার্টেন এক জায়গায় বিনিয়োগ করবে না। কেন করবে? সে যদি আজকে যদি প্রশাসনিক না থাকে, এক জায়গায় বিনিয়োগ করলো, উৎপাদনে যেতে পারলো না, বাই দিস টাইম আরেকটা সরকার এসে গেলো, অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি হলো, তাহলে কি করবে? এই জন্য এইখানে ব্যবসায়ীরাও এখন স্থবির হয়ে আছে এবং এই ব্যবসাকে সচল করার জন্যই আমি মনে করি যে এখন একটা নির্বাচন অতি দ্রুত দেওয়া দরকার। দিয়ে নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করলে এই জায়গাটা সমাধান হয়ে যাবে। জি, আমরা আরো কথা বলবো, তবে আরেকটা বিরতির সময় হয়েছে। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও। তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। কত নিশি কোথা ছিলে, হো কালিয়া সোনারে, কত নিশি কোথা ছিলে। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জনম, তারে তোমরা বলো কি? খাজা বাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আমরা কথা বলছিলাম কর ব্যবস্থাপনা ও শুল্ক হার নিয়ে। আছেন আমাদের সাথে ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান, FCA CPA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও আর্থিক অপরাধ তদন্ত বিশেষজ্ঞ। আছেন মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, সভাপতি বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানতে চাইবো এখন কি করে আসলে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে পারি। জানতে চাইবো যে আমরা যেটি বলছিলাম যে কর ব্যবস্থার উন্নয়নে, প্রশ্নটি রাখতে চাই
ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান আপনার কাছে যে কর ব্যবস্থার উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কিভাবে সমন্বয় করা যেতে পারে এবং সমন্বয় করলে কি ধরনের সুবিধা হতে পারে আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কর ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মডিফিকেশনটা এখন দরকার এটা হলো ডিজিটাইজেশন। কারণ আপনারা জানেন যে আসলে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি এবং ব্যবসায়ী যে লেয়ারগুলো হচ্ছে সেই লেয়ারগুলোকে অ্যাট্রাক্ট করে সঠিকভাবে কর ইম্পোজ করাটা, সেটা আসলে ভালো ডিজিটাইজেশন না হলে, এইটাকে ইনফরমেশন টেকনোলজির ইউজ না হলে আসলে এটা সম্ভব না ম্যানুয়াল পদ্ধতিতে। সেকেন্ড হলো টোটাল মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে। যেমন আমরা প্রায় বলি যে এই যে আমরা যাদের কাছ থেকে কর পাচ্ছি তাদেরকে এখন বেশি হয়রানি করছে। এটা আমাদের নাজমুল সাহেব এখানে আছেন, উনি বলতে পারবেন যে ব্যবসায়ীরা কর দিচ্ছে তারা বেশি হয়রানি ফেস করছে, আর যারা বড় একটা অংশ যারা এখনো করের নেটে আসেননি তারা কিন্তু করও দিচ্ছে না, তাদের ঝামেলাও কম। এখন সমাজ থেকে আমাদের এই ইয়েটা দূর করতে, বৈষম্যটা দূর করতে হবে। ইন এডিশন আমাদের যেটা করতে হবে এটা হলো কর ব্যবস্থাপনার যতগুলো পলিসির কথা নাজমুল সাহেব বললেন যে ব্যবসায়ীদেরকে সম্পৃক্ত করে কিভাবে মানুষ কর দিতে উদ্বুদ্ধ হবে সেটা দেখা। যেমন যদি আমরা একটা কোনো প্রণোদনার মাধ্যমে প্রণোদনা হতে পারে, যেমন আমাদের যেই এর আগে আমরা যে দেখলাম যে বিগত সরকার একটা পেনশন স্কিম চালু করার চেষ্টা করেছে, যদিও এটা আমার দৃষ্টিতে এটা কোনোভাবেই এটা কোনো ভালো উদ্যোগ হয়নি, কারণ এটা যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে মনে হয় না যে এটা খুব লুক্রেটিভ, এই কারণে এটা তেমন সারাও পাওয়া যায়নি। যদি এমন হয় যে যারা কর প্রদান করবে তাদের এই করের সঙ্গে যদি তাদের ভবিষ্যতে তাদের যে পেনশন স্কিমটা আছে এটাকে যদি ট্যাগ করে ফেলা যায় তাহলে কিন্তু একটা মানুষকে উৎসাহিত কর দেবে। যেমন আমি যে ব্যক্তিগতভাবে যে করটা দিই সেই করটা কিন্তু আমি মোটামুটি আমার জায়গা থেকে আমি একটা ভালো অঙ্কের কর সরকারকে দেই। তো আমি যদি এটা দেখি যে এই করটার সঙ্গে আমার ভবিষ্যতে পেনশন স্কিমটা জড়িত, তখন কিন্তু আমি কর দিতে আরো বেশি উৎসাহিত হব। এই ধরনের এমন কিছু ইন্টিগ্রেটেড কিছু সিস্টেম যদি আমরা না আনি, ট্রেডিশনাল ওয়েতে কর বাড়ানো আসলে সম্ভব না। কারণ আমাদের সবকিছু মিলে করের উপর মানুষের একটা ভীতি, আমরা যেহেতু ফিল্ড লেভেলে কাজ করে আমরা দেখেছি, এটা দূর করতে হবে। আর সবচেয়ে বড় কথা এটা হলো সরকার ব্যবস্থার উপর, প্রশাসনিক ব্যবস্থার উপর, কর ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ানো। এই আস্থার সংকটটাই এখন আমাদেরকে সবচেয়ে বেশি পিছিয়ে দিচ্ছে। কারণ আমরা এখন অনেক দূরের কথা তো বাদই দিলাম, একদম সামনে আগামীকাল কি ঘটবে এটাও আমরা এখন জানি না। এমন একটা আনসার্টেনিটির মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য কর, যেমন আমার যে ক্লায়েন্টরা আছে তাদেরকে যদি বলি যে কর দিচ্ছেন না কেন, তো বলে যে আমরা এই সরকারের আমলে কর দিব না, আমরা জানি না কি হবে, আর ব্যবসা হোক, সামনে সরকার আসুক, ব্যবসা করব, কর দিয়ে দিব, জরিমানা সহ দিব, কিন্তু এখন দিব না। একটা বিষয় এটা হচ্ছে, এটা আমাদের আসলে আমরা যে বাজেট, বড় অঙ্কের একটা বাজেট দিলাম কিছুদিন আগে, সেই বাজেট তো বাস্তবায়ন দূরের কথা, সরকারের রাজস্ব ব্যয়গুলো মেটাতে পারবে কিনা এটা নিয়ে আমরা এখন আসলে শঙ্কিত। কারণ আপনি জানেন যে একটা দেশের যদি আয় ব্যবস্থাপনা বা কর ব্যবস্থাপনা যদি ঠিকমতো না থাকে, যদি কোনো কারণে যদি সরকারের এই যে রাজস্ব ব্যয়গুলো যদি ঠিকমতো করতে না পারে, তার কিন্তু দেশে একটা বড় ধরনের বিপর্যয় তৈরি হবে। আমরা মনে হয় সেদিকটাই যাচ্ছি। আশা করছি আমরা এটা দ্রুত উত্তরণ পাবো, সরকারকে নির্বাচনের মাধ্যমে এই বিষয়টাকে সুরাহা করে ওনারা নিজ নিজ কাজে ফিরে যাবেন, এটা আমরা আশা করি। জি, মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, অনুষ্ঠানের শেষের দিকে জানতে চাইব এই যে বাংলাদেশের বর্তমান যে করনীতি, এবং আমরা যদি দেখি যে বাস্তব চ্যালেঞ্জ আছে এখানে, তারপরে কর প্রশাসনে অনেক ধরনের হয়রানির কথা আমরা শুনি, তো এই সব কিছু, এই হয়রানি বন্ধ করতে বা এগুলো সচল করতে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে চান, বা আপনি বলবেন সরকারকে এই ধরনের পদক্ষেপ নিলে আপনারা ব্যবসায়ীরা বেঁচে থাকবেন, দেশ বেঁচে থাকবে, অর্থনীতি বেঁচে থাকবে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই কর ব্যবস্থাপনা এখন যে হারে যেভাবে নিচ্ছেন, সাজ্জাদ সাহেব তো বললেন কথাটা যে করের যারা দিচ্ছে তাদেরকেই বারবার হয়রানি করা হচ্ছে, যার কারণেই কিন্তু ব্যবসায়ীরা কর দিতে চায়, কিন্তু সেই করটা দিব কিভাবে? আমি যদি আজকে দিচ্ছি, কালকে 2-3 বছর পরে, 4 বছর পরে হঠাৎ করে ফাইল খুলে বলতেছে আপনার কাছে এত টাকা পাওনা। এখন একটা ব্যবসায়ী, সে হয়তো দেখা গেছে এই ব্যবসাটাও বন্ধ করে দিয়েছে। উনি কিছু ব্যবসায়ী আছেন, ব্যবসা 4 বছর আগে করেছেন, উনি বন্ধ করে দিয়ে চলে গেছেন। এখন ওনাকে চিঠি দিয়ে বলা হচ্ছে যে ওনার কাগজপত্র নিয়ে আসতে, উনি তো ওই কাগজপত্র ফেলেও দিয়েছেন। এখন এই যে একটা হয়রানি করা হচ্ছে, এই হয়রানির কারণে কিন্তু অনেকেই কর দিতে উদ্বুদ্ধ হচ্ছে না, ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন, কিন্তু কর দিতে চায়। সবাই যদি দিত, কিন্তু বর্তমানে যে ডিজিটালাইজেশন যে কথাটা বলা হচ্ছে, বর্তমান চেয়ারম্যান সাহেব কিন্তু এই জায়গায় আমি ওনাকে ধন্যবাদ জানাবো। উনি এখন, আগে কিন্তু আমরা যখন ম্যানুয়ালি লিখতাম একটা জায়গায়, কিন্তু আমরা জানতাম না যে একটা জায়গায় এখানে খরচটা দিলাম, ওইখানে আয়টা দিলাম, তারপরে আমার কাছে মনে হইলো যে আমি যোগ
অ্যাকাউন্টিংয়ে কিন্তু সবাই তো আর অভিজ্ঞ না, অবশ্যই। খাতা কলমে করতে যে রেশিওটা ঠিক না থাকলে তো এখানে মিলবে না। এখন ওইটা জমা দিয়ে আসছি, উনি দেখে টেকে বললো না আপনার এখানে এই হিসাবটা ভুল হয়েছে, আপনার আরো 3.5 লক্ষ টাকার উপর এত টাকা দিতে হবে, 4 লক্ষ টাকার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু ডিজিটালাইজেশন হলে সুবিধাটা হলো কি, আমি যখন জায়গাটায় বসাবো তখন কিন্তু এটা অটোই ফিল হবে, Auto-ই fill যেটা বর্তমানে Calculation হয়ে যাবে। ক্যালকুলেশন, যেটা এনবিআর এর বর্তমান কিছু কর্মকর্তারা কিন্তু চায় না যে ওইটা চালু হোক। কারণ ওইটা যদি চালু হয় তাহলে তো ওনাদের এই প্রবলেমটা, এই যে মানুষকে গণহারে যে চিঠি দেওয়া, সেটা তো আর দিতে পারবেন না। কিন্তু ওনারা যে এই যদি ডিজিটালাইজেশনটা হয়, তাহলে আমি মনে করি অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা রিলিফ পাবে, সরকার আয় বৃদ্ধি পাবে। তার সাথে আপনার দেখেন, যখনই কোনো ব্যবসায়ীকে সম্পৃক্ত যদি না করে একটা নীতি করে ফেললো যেটা দিচ্ছেই না, আপনি এটা কালেকশন করতে গেলে ওই ব্যবসায়ী সংগঠনগুলোকে যদি সাথে নেন, তাহলে কিন্তু এটা আরও স্মুথ হবে এবং আদায়টা বৃদ্ধি পাবে। কিন্তু এই ক্ষেত্রে কী কারণে জানি এনবিআর বা যারাই এটা প্রয়োগ করেন, তারা চায় না যে তাদেরকে অন্য কাউকে এখানে সম্পৃক্ত করি বা তাদের সাথে নিয়ে আদায়টা বৃদ্ধি করে। তারা ওইটা অনীহা প্রকাশ করে সবসময়, তারা নিজেরাই করতে চায়। এই প্রয়োগটা থেকে একটু বিরত হলে, ডিজিটালাইজেশন করলে আমার মনে হয় এই সংখ্যাটা বৃদ্ধি পাবে। তার সাথে আরেকটু দেখেন, আপনি দেখবেন যে বর্তমানে একজন যিনি এলাকা বেসড একজন ইন্সপেক্টর থাকেন, ওনার কাছে হয়তো দেখা গেছে যে ওনার আন্ডারে এখন 1000 লোক বা 2000 করদাতা ফাইল জমা দিয়েছেন। এখন ওনার এলাকায়, ওনার যেই এলাকা, ওই এলাকায় আরও 20,000 লোকের থেকে কিন্তু ওই যে আমি যেটা বললাম যে তার ট্রেড লাইসেন্স আছে, তার বাড়ি আছে, তার ভাড়া পাচ্ছে, ফ্ল্যাট কিনছে, তার তো এইটাই 2 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকা, ঢাকা শহরে এখন 50 লক্ষ টাকা নিচের কোনো ফ্ল্যাট কিন্তু নাই, এবং এবার সেটা 10, 15, 20 কোটি টাকা আছে। কিন্তু দেখা গেল ওই যে ওইখানে 20,000 লোককে যদি এখন উনি টোকাইতে যায়, উনি কিন্তু এই 2000 লোকের যে কাগজপত্রকে নিয়ে ঘাটবে, সেই সময়টাতে উনি পাবে না। উনি কিন্তু উৎসাহী হচ্ছে না যে ওই এখন 20,000 আর 1,000, 30,000 লোক, 21,000 লোক যদি ফাইল জমা দেয়, তাহলে উনি তো এই কাগজ দেখে সই করে করে দিতে দিতেই তো ওনার বছর শেষ হয়ে যাবে, তাহলে ওনার তো এক্সট্রা ইনকামের কোনো জায়গা থাকবে না। এই জন্যই কিন্তু এই বর্তমান এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে এবং ডিজিটালাইজেশনের বিরুদ্ধে যে আন্দোলনটা করলো কিছুদিন আগে, এরা এই একটাই মাত্র কারণ। আমার মনে হয় আমার ব্যবসায়ীদের, আমাদের যেটুকু ইয়ে থেকে দেখেছি, আমারই ব্যক্তিগতভাবে হয়েছে এরকম, কয়েকবার হয়রানির শিকার হয়েছি। পরবর্তীতে দেখ, আমি ট্যাক্স দিয়েছি, ভ্যাট শুল্ক দেওয়া আছে, কর দেওয়া আছে, কিন্তু বলতেছে ওই কাগজ নাই। আমি শুল্ক দিয়েছি, ডিজিটালাইজ আমার ইম্পোর্টেড শুল্ক, তাহলে আমার ওইটা তো ফাইলেই আছে। ফাইলে অথচ উনি চিঠি দিয়ে দিছে যে এত টাকা আপনি জমা দেন নাই, কাগজটা জমা দেন নাই দেখে হয়নি। কিন্তু উনি কিন্তু আমার নাম সার্চ দিলে ওই টাকা তো জমা হয়েছে। উনি আমার কাছে ওই কাগজ চায়নি, কিন্তু আমার নামে শুল্ক ধরায় দিছে। পরে এই যে এইটার হয়রানি, সেই আপিল পর্যন্ত যাইতে হয়েছে। আপিল করে যায় দেখি যে কাগজ জমা দিলাম, এই যে কাগজ আমার, আমি তো জমা দিয়েছি, ফাইলে যায় দেখে ফাইলও আছে, কিন্তু এটা বললে তো লাভ নাই, কারণ ওনারা ওই অর্থ না দিলে এটারও জরিমানা হচ্ছে। কিন্তু এই যে আমি হয়রানি হইলাম, আমার হয়তো 5 বছর পরে আমি ব্যবসাটা রানিং আছে দেখে আমি হয়তো কাগজগুলো দিতে পেরেছি, কিন্তু রানিং যদি না থাকতো একটা লোকের, তার যদি 10 লক্ষ টাকা ট্যাক্স, সে তো চাবেই যে কিছু দিয়ে এটা বিদায় সে এটা সেটেল করতে যাবে, নাহলে তো তাকে 10 লক্ষ মামলায় চলে যাবে। এই জন্য এখানে ডিজিটালাইজেশনটা খুবই জরুরি, এবং তার সাথে সাথে ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত করে করতে হবে। ব্যবসায়ীরা সবসময় কর দিতে চায়, কর দেওয়ার জন্য কখনই তারা বলে, অনেকেই বলে যে ব্যবসায়ীরা কর দিতে চায় না। না, আমরা এমনও দেখা যায় যারা আমরা অধিকাংশ যারা ইম্পোর্ট বেসড বিজনেস করি, আমরা যা টাকা আমাদের কাছে নাই তার চেয়ে বেশি হোয়াইট মানি আছে, কিন্তু হয়রানির কারণে অনেক হয়ে ওঠে না। মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, সময় নেই, শেষ করতে হচ্ছে। ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান এবং মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে একই সময় একই দিনে আবারও দেখা